আগের দুটো পর্বে অর্থাৎ প্রথম পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কলকাতা স্টেশন থেকে কাজিরাঙা এক্সপ্রেসে চেপে গৌহাটি স্টেশন অবধি আসা, আর দ্বিতীয় পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম গৌহাটি বিমানবন্দর থেকে কলকাতা বিমানবন্দর অবধি প্লেনে যাত্রা। যদি বা আমি ফার্স্ট টাইম প্লেনে ট্রাভেল করেছি, আমার এক্সপিরিয়েন্স, আমি সব কিছু আমার কেমন লেগেছে সব কিছু আমি আমার আগের ভ্লগে শেয়ার করেছি। যদি আপনারা ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার কিন্তু খুব জরুরি। আর অবশ্যই চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার আর্জি জানাচ্ছি। আজকে শুরু হবে মেঘালয় সিরিজের তৃতীয় পর্ব গৌহাটি স্টেশন থেকে। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম গৌহাটি। তো এখন আমরা আছি গুয়াহাটিতে আজকে দ্বিতীয় দিন আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখান থেকে আমরা যাবো হোটেল, আর এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স হচ্ছে ওই অ্যারাউন্ড 160 কিলোমিটার মতো। সো আপনাদের এবার হোটেলে গিয়ে আপনাদের হোটেল সব কিছু আপনাদের দেখাবো। আর আগের পরে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের কলকাতা থেকে গৌহাটি অবধি আমাদের ট্রেন জার্নি। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তো? যদি না করে থাকেন তাহলে করে নিন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। ঠিক আছে, দেখা হচ্ছে আপনাদের সাথে হোটেলে। এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক গৌহাটি স্টেশনের বাইরে। আর তোমরা যদি কেউ গৌহাটি স্টেশনের কাছে থাকতে চাও তাহলে গৌহাটি স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে চলে যাবে, আর ডান দিকে কিছুটা গেলেই দেখতে পাবে পল্টন বাজার বা পুলিশ বাজার। সেখানে তোমরা অনেক সস্তায় ভালো ভালো হোটেল, রেস্টুরেন্ট সব কিছুই পেয়ে যাবে। যদি তোমরা থাকতে চাও তাহলে পল্টন বাজারে থাকতে পারো। সেখান থেকে তোমরা শিলং যাওয়ার অনেক অটো, আর শিলং যাওয়ার সেখান থেকে কেন, তোমার গুয়াহাটি স্টেশন থেকে বেরিয়েও কিন্তু শিলং যাওয়ার অনেক গাড়ি কিন্তু তোমরা গুয়াহাটি স্টেশনকে পিছনে ফেলে পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে এখন আমরা চলেছি কাজিরাঙার উদ্দেশ্যে। গুয়াহাটি স্টেশন থেকে কাজিরাঙার দূরত্ব প্রায় 170 থেকে 180 কিলোমিটার মতো, আর গাড়িতে যেতে টাইম লাগবে প্রায় 4.5 থেকে 5 ঘন্টা। তাই মাঝখানে একবার গাড়ি থামিয়ে সেরে নিয়েছিলাম আজকে ব্রেকফাস্টটা। তারপর ব্রেকফাস্টের পর্ব মিটিয়ে আবার রওনা দিলাম কাজিরাঙার উদ্দেশ্যে। তো ফাইনালি রুমে এসে পরিষ্কার হয়ে নিয়েছি। আর তোমাদের রুমটা একবার দেখি, এটা হচ্ছে রুমের আয়না। তো একটাই আয়না আছে, আর এইটা হচ্ছে পুরো একটা বেড। আর দেখতে পাচ্ছ এখানে এসে আগে ফ্রেশ হয়েছি, তার জন্য সব খোলা। তো কিছু করার নেই। এখানে আছে দুটো চেয়ার, এখানে একটা টেবিল আছে, আর এখানে আছে টিভি, আর এখানে নর্মাল এখানে গুড নাইট আছে। আর এইখানে হচ্ছে গিয়ে বাইরে প্রকৃতির দৃশ্য তোমরা এইটা দেখতে পাবে। কেমন গরু গাধা যদি দেখতে চাও তাহলে এখান থেকে দেখে নিতে পারো। গাধা নেই, সরি, গরু আছে প্রচুর, আর ছাগল আছে। তোমরা এটা দেখতে চাও ব্যাস। এটাই হচ্ছে আপাতত রুমটা হচ্ছে ভেরি সিম্পল অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন। আর বাথরুমটা পরে তোমার দেখাচ্ছি আমি। আর এখানে একটা হ্যাঙ্গিং আছে, হ্যাং করার জন্য জামা কাপড়। এখানে আছে মাদার টেরেসার ছবি। আর আদারওয়াইজ রুমটা নিট অ্যান্ড ক্লিন। সো আর আদারওয়াইজ তো তোমাদেরকে আমি আগের ব্লগে দেখিয়েছিলাম আমাদের রুমের এমএনিটিস কী কী আছে সব কিছু দেখিয়েছিলাম। আর এখন আমি দেখাবো আমাদের হোটেল, মানে হোটেল বলাটা ভুল, রিসর্ট, যে রিসর্টে আমরা আছি। আসতে কথা বলছি সব সাইডে রুম, যে রুমগুলো দেখছি সব অনেকে আছে, অনেক রুমে নেই। বাট সে যাই হোক, অনেক ম্যাক্সিমাম রুমে লোক আছে, একটু আসতেই কথা বলছি সেটার জন্য। তো এটা হচ্ছে আমাদের রুমের একটা লম্বা করিডোর, বেশ ভালো। আর হোমস্টেটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমাদের হোমস্টেটার নাম হচ্ছে গিয়ে ওয়াহ কাজিরাঙা। আমাদের হোমস্টেটার নাম হচ্ছে গিয়ে ওয়াহ কাজিরাঙা। আর ঠিক এইখানে আমার এই জায়গাটা একটা ভিউ, এই জানলাতে একটা ভিউ পাবে। এই পুরো জায়গাটা হচ্ছে একটা ড্রয়িং রুম টাইপের। আর এখানে কিছু আছে, তো দেখাই একটা রুম। এই হচ্ছে একটা রুম, যার এখানে তোমার পেয়ে যাচ্ছে দুটো ডাবল বেড, আর এখানে পেয়ে যাচ্ছে একটা টিভি।
ওখানে আলমারি, আলমারিতে কাভার্ড যা যা আছে, এখানে এসি আছে। আর এখানে এখানে একটা বারান্দা মতো আছে, ব্যালকনি ছোট্ট। আর এই হচ্ছে গিয়ে ওয়াশরুম, ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হচ্ছে গিয়ে রুমের একটা ঘর তোমাদেরকে আমি দেখালাম। আর এখানে রুমের একটা রুমের ভাড়া প্রায় পড়ে যাচ্ছে 1,000, সরি 1,500 থেকে 2,000 মতো। আর এখানকার রুমগুলো কিন্তু বেশ ভালো একদম। আর আমি এই হোটেলের সব ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, যেহেতু কালকে সারা রাত ট্রেন জার্নি করে এসেছি, তারপরে আবার 5 ঘন্টা বাসে তোমার গুয়াহাটি থেকে কাজিরাঙা অব্দি আমাদের লেগেছে, তাই রেস্ট নিয়ে একবারে ভিডিওটা শুরু করি। আর আমাদের সকালবেলা ব্রেকফাস্টে যেটা দিয়েছিল ডিম, কলা, পাউরুটি, একটা মিষ্টি। আর লাঞ্চে ছিল নর্মাল ভাত, ডাল, বাঁধাকপি, মাছ, এইসব। আর এইটা হচ্ছে আরেকটা জায়গা যেটা এখনো তৈরি হয়নি, আন্ডার কনস্ট্রাকশন, এই জায়গাটা তৈরি হচ্ছে। আর এবার যদি আমরা উপরে যাই, দেখাচ্ছি চলো। পুরো জায়গাটা তৈরি হচ্ছে। আর যেটা এইখান দিয়ে তোমার জানলে একটা ভালো ভিউ তোমরা পাবে খুললে। আর এখানে আমার ঠিক পিছনে এই একটা রুম আছে, এখানে রুমও তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন আছে। এটা হচ্ছে ব্যালকানি, তার এটা অন্য একটা আর কি, এটা কমন ব্যালকানি। আর আমাদের হোমস্টেটার নাম হচ্ছে ওয়াহ কাজিরাঙা। বলেছি কি? বলিনি হয়তো, আবার বলছি, ভুলে গেছি, তো বলে থাকি। আমাদের হোমস্টেটার নাম হচ্ছে ওয়াহ কাজিরাঙা। হোমস্টেটা বেশ ভালো, আমি সব ডিটেলস ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। হোটেল থেকে আমাদের মেন রোড অবধি হেঁটে আসতে টাইম লাগে প্রায় 2 থেকে 3 মিনিট মতো। আর এখানে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট তোমরা পেয়ে যাবে। সো যারা ভেজ নন ভেজ খাও তাদের তো কোনো প্রবলেম হবে না। এটা হচ্ছে একটা পিওর ভেজ রেস্টুরেন্ট, এখানে এসে তোমরা ভেজ খাবার ট্রাই করতে পারো। আর এখানে কিন্তু প্রচুর ধাবাও তোমরা পেয়ে যাবে। সো খাবার নিয়ে কারোর কোনো অসুবিধা হবে না যারা সেন্ট্রাল জোনের কাছাকাছি থাকছো। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম কাজিরাঙা। আজকে আমাদের কাজিরাঙাতে দ্বিতীয় দিন। আর আমি এখন চলে এসেছি আমাদের হোমস্টের ছাদে। আর এখন ঘড়িতে বাজে প্রায় 5টার কাছাকাছি। এখন চারদিকটা পুরোটা মানে এখানে এত তাড়াতাড়ি সানরাইজ হয়। আর এই সময় যদি আমি কলকাতায় থাকি, আমার সানরাইজটা কিন্তু আমরা দেখতে পেতাম না। আর আমার ঠিক অপোজিটে এই সাইডটাতে একটু ব্যাক ক্যামেরা করে আমি দেখাবো, যেখানে সানরাইজ হয়েছে, সূর্যটাকে দেখতে এত সুন্দর লাগছে এখান থেকে। আর চারদিকের পরিবেশ পুরো শান্ত। এখানে কালকে বৃষ্টি হওয়াতে ঠান্ডাটা হালকা হালকা, ওয়েদারটা একটু ঠিকঠাক আছে। কালকে এখানে যখন এসেছিলাম আমরা, গরমটা ছিল একটু, গরমটা আজকে নেই, ওই জন্য ওয়েদারটা আজকে খুব ভালো আছে। আমি ব্যাক ক্যামেরা করে দেখাই, দাঁড়ান। আজকে আমাদের সাফারি আছে এখানে, সকাল 7টার সময় গাড়ি আসবে। আর এখানে সাফারির টাইম হচ্ছে সকাল 7টা, সকাল 6:30 থেকে সকাল 10টা অবধি। আর দুপুর 1টা থেকে দুপুর 3টে অবধি। আমি সাফারির সব ডিটেলস আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তার সাথে সাথে আমি স্ক্রিনেও দিয়ে দেবো। আর হ্যাঁ, আগের
ভিডিওটা কি দেখেছেন আমার চ্যানেলে? যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই গিয়ে দেখুন, আর নতুন হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, চ্যানেলটার পাশে থাকুন। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। চলুন দেখা হচ্ছে একেবারে সাফারিতে। এখন আমি এখনও ফ্রেশ হয়নি, জাস্ট ঘুম থেকে উঠেছি একটু আগে। আর ঘুম থেকে উঠেই সাথে সাথে চলে এসেছি আমি কিন্তু আমাদের হোমস্টের ছাদে, কারণ এই ভিউটা দেখার জন্য। যাবো, ব্রাশ করবো, তা ব্রাশ টাশ করে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে একটু পরে। সো আমাদের সাফারি গাড়ি চলে এসেছে, আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়বো আমাদের সাফারির জন্য। আর সাফারির টাইম আমি যেটা বলেছি, আমাদের সাফারি অ্যাকচুয়ালি শুরু হয় সকাল 6:30 থেকে 10টা অবধি চলে, আর দুপুর 1টা থেকে দুপুর 3টে। আর আমরা আছি করছি মর্নিং সাফারিটা। আর এখন আমাদের কনফিউশন হচ্ছে আমরা কোন জোনে সাফারি করবো, যেহেতু আমরা আছি এখন সেন্ট্রাল জোনের পাশে, বাট আমাদের ড্রাইভার বলছে যে বাগরিতে করলে কিছু এক্সট্রা কি হবে জানি না, বাট কিন্তু এটা ঠিক যে বাগরিতে করলে যে প্রবলেমটা সবার তোমাদের জানা দরকার, যদি তোমরা যে সেন্ট্রাল জোন হোক, ওয়েস্টার্ন জোন হোক, আর যে দুটো জোন আছে, যদি সেই জোনের আশেপাশে থাকো তাহলে সেই জোনেই চেষ্টা করবে সাফারি করার। আর তা নয়তো যদি একটু দূরের জোনে যাও তোমরা সাফারি করতে, তাহলে সেখানে কিন্তু তোমাদের থেকে, তোমরা যে জিপে করে সাফারি করছো সেখানে কিন্তু ড্রাইভার তোমাদের থেকে এক্সট্রা টাকা চার্জ করবে। তো সেটা তার জন্যই বলছি, যে জোনে তোমরা থাকবে আশেপাশে সেই জোনেই চেষ্টা করবে সাফারি করা, তাহলে যে টাকাটা সেই জোনের জন্য বরাদ্দ বলা থাকে, মানে জিপের জন্য এই টাকাটা, গাইডের জন্য এই টাকাটা, তাহলে সেই টাকাটাই তোমাদের দিতে হবে। এক্সট্রা যে ডিস্টেন্স, এটার জন্য কিন্তু তোমাদের কোনো টাকা দিতে হবে না। এই জিনিসটা মাথায় রেখে যদি তোমরা কেউ সাফারি করতে চাও কাজিরাঙাতে এসে, তোমরা যে কাছাকাছি যে জোনে থাকবে সেই জোনেই সাফারি করার চেষ্টা করবে। এখন আমিও রেডি হয়ে বেরিয়ে পড়বো সাফারির জন্য। তাহলে চলো দেখা হচ্ছে একবারে আমাদের সাথে গাড়িতে গিয়ে। এই হচ্ছে আমাদের জিপসি, আর এই জিপসি করে আজকে আমরা সাফারি করব বাগরি বা ওয়েস্টার্ন জোনে। আমি আমার স্ক্রিনে জিপসি সাফারির টাইমিং, তারপরে তার সাথে সাথে 4টি রেঞ্জের ভাড়া, সব ডিটেলস আমার স্ক্রিনে দিয়ে দিলাম। তার সাথে এলিফ্যান্ট সাফারিরও ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। আর আমরা যখন এসেছিলাম মে মাসে, তখন এলিফ্যান্ট সাফারি বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা আর এলিফ্যান্ট সাফারিটা করতে পারিনি। এই কাজিরাঙা জাতীয় উদ্যান কিন্তু ভারতের আসাম রাজ্যে অবস্থিত। 1968 সালে জাতীয় উদ্যানের মর্যাদা দেওয়া হয় এই কাজিরাঙাকে। 1985 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয় এই কাজিরাঙা ন্যাশনাল পার্ককে। কাজিরাঙা জাতীয় উদ্যান কিন্তু বিখ্যাত একশৃঙ্গ গন্ডারের জন্য। এখানে প্রচুর একশৃঙ্গ গন্ডার পাওয়া যায়, পৃথিবীর প্রায় 2/3 একশৃঙ্গ গন্ডার পাওয়া যায় এই কাজিরাঙা ন্যাশনাল পার্কে। দ্বিতীয় স্থানে রয়েছে নেপালের চিতওয়ান ন্যাশনাল পার্ক। পারমিট পাওয়ার পর আমরা ঢুকে গেলাম জঙ্গলের ভিতরে। বৃহত্তর এক শৃঙ্গওয়ালা গন্ডার, রয়্যাল বেঙ্গল টাইগার, ভারতীয় বন্য মহিষ, ভারতীয় হাতি এবং ইস্টার্ন সোয়াম ডিয়ার সম্মিলিতভাবে কাজিরাঙা জাতীয় উদ্যানের বিগ 5 বলা হয়। এই 430 স্কোয়ার কিলোমিটারের ঘন জঙ্গলে কিন্তু টাইগার সাইটিংয়ের সম্ভাবনা থাকে সব থেকে বেশি। গবেষণায় দেখা গেছে প্রায় 80 থেকে 90টা মতো রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে এই কাজিরাঙা ন্যাশনাল পার্কে। ভারী বৃষ্টিপাতের কারণে মে মাসের মিডল থেকে সেপ্টেম্বর মাসের শেষ উইক বা অক্টোবর মাসের প্রথম উইক অবধি বন্ধ থাকে এই কাজিরাঙা ন্যাশনাল পার্ক। আবার ঠিক মার্চ এপ্রিল মাসে কিন্তু জঙ্গলের গাছপালা সব পুড়িয়ে ফেলা হয়, তার জন্য কিন্তু সাইটিং কিন্তু এখানে বেশ ভালো হয়। একশৃঙ্গ গন্ডার, রয়্যাল বেঙ্গল টাইগার, এশিয়াটিক ওয়াটার বাফেলো, সাম্বার ডিয়ার, এশিয়াটিক এলিফ্যান্টের পাশাপাশি কিন্তু এখানে দেখা মেলে নানান রকম পরিযায়ী পাখি। আমরা আজকে যে জিপসি করে সাফারি করছি সেই জিপসির ড্রাইভারই বলছিল গতকালই নাকি এখানে টাইগার সাইটিং হয়েছে, তাই মনে মনে একটা সুপ্ত বাসনা জেগে উঠছিল, যদি একবার টাইগার দেখা যায় তাহলে কতই না ভালো হয়। তাই বারবার ক্যামেরা এধার ওধার ঘোরাতে থাকি, তার সাথে সাথে নিজেও বারবার এদিক ওদিক দেখতে থাকি, কিন্তু টাইগারের দেখা সত্যি আর হয়নি, ভাগ্যে নেই, সেটার জন্যই আর টাইগারের দেখা পেলাম না। কিন্তু না,
টাইগার দেখিনি বলে যে মন খারাপ সেটা না, কিন্তু এই যে প্রাকৃতিক সৌন্দর্য এখানকার, সো সেটা কিন্তু জাস্ট অসাধারণ, সেটা কি ভাষায় প্রকাশ করার মতো না। সো যারা করনি এখন এসে এখানে জিপসি সাফারি, সো তাদেরকে বলবো একবার এসে এই সাফারিটা করে, তার সাথে সাথে বলবো এলিফ্যান্ট সাফারিটা কিন্তু মাস্ট ট্রাই এখানকার। আমরা করতে পারিনি এবছর, নেক্সট টাইম যখন আসবো নিশ্চয়ই ট্রাই করবো এলিফ্যান্ট সাফারিটা এখানকার এসে করার। এটা কি কঙ্কাল একটা কারো বাড়িতে থাকে না পুরো তো ফাইনালি আমাদের সাফারি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা হোটেলে চলে এসেছি। আর আমরা যাদের সাথে সাফারি করেছি না, আমরা আজকে সাফারি করেছি ওয়েস্টার্ন জোনে, আর আমাদেরকে যারা নিয়ে গেছে তাদের সাথে কন্ট্যাক্ট করে দিচ্ছি তোমাদেরকে। তোমরা যদি চাও তাদের সাথে কন্ট্যাক্ট, তাদের ফোন নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তাদের সাথে कॉन्टैक्ट করে আসতে पारो। और इधर जो भैया दिखाता हूँ, भाई आपका नाम क्या है बता। नंदेश्वर गोगोई। आपका नाम बताइए। नंदेश्वर गोगोई। आपका फ़ोन नंबर क्या है? 9365 हाँ बोलिए। 325030। अच्छा पूरा नंबर एक बार बोलिए। 9365 325030। ঠিক আছে। সো ভাই শুনে নিচ্ছি, এই নাম্বারে যদি তোমরা কল করে আসতে চাও তো এখানে আসতে পারো, এর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। এরা তোমার পুরো জিপসি সব কিছু করিয়ে দেবে, তো অসুবিধা নেই তোমাদের কোনো। আর আমি তাও নাম্বারটা আমি আবার নিজে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এখন আমরা করবো ব্রেকফাস্ট। এখন ঘড়িতে বাজে 10টা, আর এখন আমার ব্রেকফাস্টটা করে নিই, আবার ফিরে। তো ফাইনালি সাফারি কমপ্লিট করে এখন আমি চলে এসেছি আমার রুমে একটু ফ্রেশ হবো, অর্থাৎ একটু করে ব্রেকফাস্টও ডাকবে, ব্রেকফাস্টও করা হয়নি। তার সাথে আজকে আমরা সাইট সিনে প্রচুর ঘন্টা দেখেছি, তার সাথে প্রচুর হরিণ, এশিয়াটিক বাফেলো থেকে শুরু করে এলিফেন্ট সব কিছুই দেখেছি, খালি টাইগার হ্যাঁ। আর যদি বলি টাইগারের কথা, যদি টাইগার তোমরা নাও দেখতে পাও তাহলেও কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাকে কিন্তু অবশ্যই করা উচিত সবার, কারণ এইটা হচ্ছে পুরোটাই প্রাকৃতিক জিনিস, এখানে কোনো আর্টিফিশিয়াল কিচ্ছু নেই। আর আমরা আজকে যাদের সাথে সাফারি করেছি তাদের নাম্বার ডিটেলস আমি সব কিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর তার সাথে আমি একটু পরে কথাও বলতে হবে, আগে ফ্রেশ হয়ে নিই তারপরে। তো চলো আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে দেখা হচ্ছে আমার ব্রেকফাস্টের সময় আমাদের সাথে। সকালে জিপসি সাফারি কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি অর্কিড গার্ডেনে। সেন্ট্রাল জোন থেকে গাড়ি করে অর্কিড গার্ডেনে আসতে টাইম লাগে প্রায় 5 থেকে 7 মিনিট মতো। আর এখানে আমাদের এন্ট্রি ফি পড়েছে 450 টাকা মাথা পিছু। এই অর্কিড গার্ডেন কিন্তু খোলা থাকে প্রতিদিন বিকেল 5টা অবধি। এখন কিন্তু আমি আছি অর্কিড গার্ডেন, আর এখানে কিন্তু নানান রকমের অর্কিড থেকে শুরু করে মেঘালয় নানান রকম দেশি বিদেশি সব রকমের অর্কিড এখানে আছে। আর আমার এই জিনিসটা দেখে ভালো লাগলো, তোমাদের একটা জিনিস দেখে, এইটা এক রকমের অর্কিড। সো আর এই ফ্লাওয়ার জাস্ট লুকিং লাইক আ ওয়াও, জাস্ট ওয়াও। পুরো অর্কিড গার্ডেনটা কিন্তু বেশ ভালো। আর এখানে শুধু সব রকমের অর্কিড তোমরা দেখতে পেয়ে যাবে। আসলে আমি সবাইকে বলবো প্লিজ একবার যদি কাজিরাঙা এসে থাকো তাহলে সবাই এই জায়গাটাতে একবার মাস্ট ভিজিট করো। আর যে অর্কিডটা তোমাদের দেখালেই নয় সেটা জাস্ট ওয়াও। আর ঠিক আমার পিছনে এইটা দেখতে পাচ্ছ, এটা পুরো বাটারফ্লাই অর্কিড এটার নাম, আর দেখতে অনেকটা পুরো বাটারফ্লাইয়ের মতোই। আর এইখানেও কিছু অর্কিড আছে,
আর এখানে বলছিল অর্কিড মানে 5:1 একটা রেশিওতে হয়, তাহলেই যে এই অর্কিড হবে। যে লিলি ওগুলো ডিসক্রাইব ভালো, যে একটা মহিলা ছিল আমাদের ভালো ডিসক্রাইব করছিল, মানে অর্কিড হতে গেলে একটা ক্রাইটেরিয়া দরকার, তাহলেই সেটা অর্কিড হবে। আর সেটা বোঝাচ্ছিল, আর সেটা বোঝানোর জন্য আমাদেরকে দেখাচ্ছিল এই অর্কিডটা। এটা কিন্তু অর্কিড একটা, জাস্ট চারপাশের ভিউটা দেখো, ব্যাক ক্যামেরাতে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে বাটারফ্লাই অর্কিড, দেখতে কিন্তু ছিল পুরো বাটারফ্লাইয়ের মতো, আর কালারটা কিন্তু ছিল জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না কালার নিয়ে। আর আমাদের পুরো অর্কিড গার্ডেনটাতে কিন্তু নানান রকমের এই মেঘালয়ের নানান প্রজাতির অর্কিড কিন্তু এখানে তারা সংরক্ষিত করে রেখেছে। তারপরে চলে গেছিলাম আমরা অর্কিড মিউজিয়ামে। অর্কিড মিউজিয়ামে সংরক্ষিত করেছিল গারো, খাসি, আরও নানান রকম প্রজাতির মানুষের দৈনিক ব্যবহারের জিনিসপত্র থেকে শুরু করে তাদের অস্ত্র ও সব কিছু এইখানে সংরক্ষিত করা ছিল। আর বলে রাখি, এই অর্কিড মিউজিয়াম, গার্ডেন সব কিছু কিন্তু খোলা থাকে বিকেল 5টা অবধি, তাই চেষ্টা করবে বিকেল 3টে থেকে 3:30-এর মধ্যে এখানে এসে ভালো করে ঘুরে দেখা। আর চাইলে কিন্তু তোমরা এখানে বিহুদের যে নাচ আছে সেটাও দেখতে পারো, আর সেটা শুরু হয় সন্ধ্যা 6:30 থেকে। সন্ধ্যা 6:30 থেকে চলে প্রায় 7:30, 8টা অবধি। এছাড়া কিন্তু পুরো অর্কিড গার্ডেনটা পুরো বন্ধ হয়ে যায় বিকেল 5টার সময়। অর্কিড গার্ডেন, অর্কিড মিউজিয়াম ঘুরে দেখার পর আপনারা কিন্তু দেখে নিতে পারেন এই ঔষধি গাছের বাগানও। এখানকার প্রজাতির মানুষেরা কিন্তু এখানে প্রচুর রকমের ঔষধি গাছের চাষও করে, আর এই ঔষধি গাছ থেকেই তৈরি হয় নানান রকমের ওষুধ। আর এরপরেই শুরু হবে বিহুদের নাচ সন্ধ্যা 6:30 থেকে। জবাবি নাম একটু মানে অদ্ভুতই আছে, অনেক গাছের নাম সত্যি অজানা অনেক কিছু এখানে আছে। এটা হচ্ছে বাহক তিতা বা তিতা ফুল, যেটা ঘড়িতে সন্ধ্যা 6:30 বাজার পরপরই শুরু হয়ে গেছে এখানকার প্রজাতির মানুষদের নৃত্য পরিবেশনের পর্ব। এই করেই আজকে সন্ধ্যাটা কেটেছিল বেশ আনন্দের সাথে। আর তারপরে হোটেলে ফিরে সেরে নিয়েছিলাম সন্ধে স্ন্যাক্স। সন্ধে স্ন্যাক্সে ছিল পকোড়া আর চা, আর তারপরে রাতের ডিনার সেরে চলে গেছিলাম ঘুমোতে। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা পাশে থাকবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার আর্জি জানাচ্ছি। গুড নাইট সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।